Good afternoon, students. I am Dr. Molly Ghosh from the Department of Political Science of this college, and today I will deliver a lecture for you all on human rights, specifically on understanding human rights. Okay. Then first of all, let's address the issue of how this topic is relevant to your syllabus. তোমাদের syllabus এই টপিকটা কোথায় কোথায় তোমরা পাবে। So in our subject, this topic, understanding human rights, you will get this topic in two papers, in semester 5 as well as in semester 6, but for different group of students. এই টপিক আমাদের বিএ জেনারেলরাও পড়ে, আবার বিএ অনার্সরাও পড়ে। বিএ পিওর জেনারেলের স্টুডেন্টস যারা, তোমরা এই টপিকটা পাবে ইন সেমিস্টার 5 অ্যাজ ইউর জিই পেপার নাম্বার 1, হিউম্যান রাইটস ইন আ কম্প্যারেটিভ পার্সপেক্টিভ। The name of the paper is Human Rights in a Comparative Perspective, and you will get this topic in module 1. And for honor students who are studying honors in political science, you will have this topic as discipline specific elective 5 in your semester 6, Human Rights in a Comparative Perspective. The same paper is studied by BA general students as well as BA honor students in different semesters. যারা জেনারেল কোর্স পড়ছো এবং যারা অনার্স কোর্স পড়ছো, দুই গ্রুপ অফ স্টুডেন্টসই এই পেপারটা তোমাদের পড়তে হবে। যারা বিএ জেনারেল পড়ছো তারা এটা পড়বে সেমিস্টার 5-এ অ্যাজ জিই পেপার 1, আর সেমিস্টার 6-এর জন্য এটা ফর অনার স্টুডেন্টস অ্যাজ ডিএসসি, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ পেপার নাম্বার 5. Now let us first address that what will we actually study in this paper. What are the main points of discussion in our presentation? What will be the main points of discussion in this presentation? So first we will address the issue of how to define human rights or definition of human rights. মানবাধিকারের সংজ্ঞা কি? Then we will study the evolution of the idea of human rights. কিভাবে হিউম্যান রাইটস বা মানবাধিকারের ধারণাটা ধীরে ধীরে বিবর্তিত হয়েছে, হাউ দ্য আইডিয়া হ্যাজ ডেভেলপড, we will focus on that point. After that we will study the different conventions, the different laws, the different agreements which are related with this issue of human rights. Then we will focus on different agencies who deal with the idea of who deal with the issue of human rights. And we will also make a small assessment of the history of evolution of rights in general also. আমরা মানবাধিকারের ধারণার বিবর্তন পড়ব, মানবাধিকারের সংজ্ঞাটাকে একটু বোঝার চেষ্টা করব। আমরা কয়েকটি চুক্তি, কয়েকটা আইন যেগুলো মানবাধিকারের সাথে যুক্ত, বিশেষ বিশেষ কিছু অনেক আছে সেরকম, সেগুলোর উপর একটু ফোকাস করব যেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে প্রাসঙ্গিক। তার সাথে আমরা বিভিন্ন এজেন্সিস যেগুলো আছে যারা হিউম্যান রাইটস ইস্যুস বা এজেন্ডা নিয়ে ডিল করে, সেগুলো আমরা একটুখানি আলোচনা করব। মেনলি এইগুলোই আমরা আজকের যে আমাদের ক্লাস, তাতে আমরা এইগুলোই আমরা অ্যাড্রেস করব। So we will focus on how to understand human rights and the 3 generation of rights as well. Human rights কে কিভাবে বুঝবো, আর এই 3 প্রজন্মের অধিকার বলে তোমাদের সিলেবাসে একটা বিষয় আছে ইন মডিউল 1, the 3 generation of rights, সেই জায়গাটা আমরা একটু বুঝবো। তার সাথে আমরা দেখব যে কি করে মানবাধিকারের ধারণার ইনস্টিটিউশনালাইজেশন হয়েছে, কিভাবে এটা একটা স্পেসিফিক লিগ্যাল ফর্ম পেয়েছে, কিভাবে দিস আইডিয়া হ্যাজ কাম থ্রু ডিফারেন্ট ইনস্টিটিউশন, সেই জায়গাটা আমরা পড়ব উইথ আ ফোকাস অন দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। ওকে, before beginning on the topic, I would like to make a small mention of a small news which I was going through. নিউ ইয়র্ক টাইমস বলে একটি সংবাদপত্র, সেই সংবাদপত্রের একজন রিপোর্টার, তিনি আফ্রিকার সুদানে গেছিলেন। সেখানে কিছু হিউম্যান রাইট অ্যাট্রোসিটিস বা হিউম্যান রাইটস ভায়োলেশনস হয়েছিল। তো দ্য রিপোর্টার ভিজিটেড দ্যাট প্লেস, and in his report he made some statements what he saw in that place in Darfur of Sudan. সেখানে কি দেখেছিলেন সেগুলো উনি বলেছেন, কয়েকটা বিষয় উনি সেখানে কি করেছিলেন, আলোকপাত করেছিলেন।
যেমন উনি ওনার যে প্রত্যক্ষ করেছেন, উনি যে অভিজ্ঞতা, যে এক্সপিরিয়েন্স উনি ওখানে পেয়েছিলেন, সেটাকে উনি এভাবে বর্ণনা করেছেন ওনার রিপোর্টের মধ্যে, যে উনি ওখানে গিয়ে কিছু কিছু ভয়ানক ধরনের দৃশ্য উনি ওখানে দেখেন। যেমন একজন উইডোকে উনি পেয়েছিলেন, বিধবা একজন মহিলা, যার হাজব্যান্ড ওখানকার একটা সিভিল ক্ল্যাশে তাকে মেরে ফেলা হয়েছে, এবং তার পেরেন্টসকে মেরে একটি কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছে, অ্যান্ড দ্য বডি ওয়াজ ডিসকভার্ড আফটার দ্য ওয়াটার গট পয়জনড। একটি ছোট 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 একটি শিশু, 3-4 বছর, সে তার 6 মাসের শিশু ভাই বা বোনকে নিয়ে একটি গাছের মাথায় উঠে আটকে আছে বহুদিন ধরে, টু সেভ হারসেলফ অ্যান্ড দ্য বেবি ফ্রম অ্যাট্রোসিটিস। তাকে বিভিন্ন রকমের হিংসা থেকে বাঁচানোর জন্য সেভাবে সে রয়েছে। আর একজন ব্যক্তি যাকে গুলি মারা হয়েছে মাথায় এবং ঘাড়ে, সে ইনজিওর, তখনও মারা যায়নি। তার ভাই যাকে পায়ে গুলি করা হয়েছে, সে অনেক মাইল দূর পথ হেঁটে তার সেই অর্ধমৃত, মানে হাফ ডেড সেই ব্রাদারকে সে নিয়ে এসে একটা জায়গাতে সে ওয়েট করছে যে যদি কোনো রেস্কিউ পাওয়া যায়। দিজ আর সাম অফ দ্য ইনসিডেন্টস। এরকম আরও অনেক ইনসিডেন্ট ওই নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টার কি করেন, ওই দারফুর সুদান থেকে উনি রিপোর্ট করেন যে দিজ ওয়ার দ্য থিংস দ্যাট হি অবজার্ভড দেয়ার, সেগুলো উনি ওখানে দেখেছেন। ঘটনাগুলো শুনলেই প্রথমে কি মনে হয় যে কি নিষ্ঠুর, কি নৃশংস, সো ক্রুয়েল ইট ইজ। সো ইট অ্যারাউজেস ইমোশনস উইদিন আস। আমাদের মধ্যে ভয়ের উদ্রেক হয়, নিরাপত্তাহীনতার উদ্রেক হয়। কি হয়েছিল সুদানে, এত প্রবলেম কেন? তো এই যে এন্টায়ার সুদানে যে নানা রকমের ক্ল্যাশ চলছে, এই যে সমস্যা যেগুলো চলছে, এথনিক ক্ল্যাশেস চলছে, তার মধ্যে কিন্তু গভর্নমেন্ট অফ সুদানের একটা রোল ছিল। এই যে ক্রাইমসগুলো যেগুলো আমরা দেখছি, যেগুলো ঘটে, একটাই এক্সাম্পল আমরা দেখলাম, সারা পৃথিবীতে বিবিধ জায়গাতে এই ঘটনা ঘটে। ধরো রাশিয়া ইউক্রেন যে ওয়ার আমরা দেখছি, যে অনগোয়িং দ্য ওয়ার বিটুইন রাশিয়া অ্যান্ড ইউক্রেন, সেখানেও আমরা এরকম ভয়ানক রকমের অ্যাট্রোসিটিস, ভয়ানক রকমের হিংসা, তার অনেক এক্সাম্পলস উই উইল গেট দেয়ার অলসো। So these things go on happening, and in most of the cases the government, the agencies of the government, the state, they are behind these things. তারা এগুলোকে সমর্থন করে, তারা এগুলোকে আনে। আমরা দারফুরে যে জায়গাটা বলছিলাম, সেখানে একটি লোকাল গ্রুপ তখন ভীষণ রকমভাবে এই ধরনের অ্যাট্রোসিটিস করতো, and that local group was actually tacitly supported by the government of Sudan. সুদানের সরকার কিন্তু তাদেরকে একটা কি বলবো, একটা পরোক্ষ সমর্থন সেই গোষ্ঠীকে কিন্তু দিচ্ছিল, মানে এথনিক ক্ল্যাশ, বাট দ্য গভর্নমেন্ট হ্যাজ আ রোল টু প্লে। সো হোয়াট টু ডু, কী করা উচিত এরকম ধরনের জায়গাতে? এই ধরনের ক্রাইম, এই ধরনের অপরাধকে কিন্তু ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বলা হয়। দ্য কোয়েশ্চেন উইচ অবভিয়াসলি কামস ফ্রম দিস ইজ দ্যাট এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, মানবিকতার বিরুদ্ধে যে অপরাধ, এই অপরাধকে নিয়ন্ত্রণ করার জন্য কি কোনো আইন হয়? মানুষের কি কোনো অধিকার আছে, যে অধিকার রাষ্ট্র, জেন্ডার, ক্লাস, কাস্ট, সেক্স নির্বিশেষে যে অধিকার চলে, rights which are irrespective of any other identities that we have? The question arises, do we have any rights that we just enjoy, or we just entitled to have just for the reason that we are humans? Now let us get some data on atrocities. এই যে আমরা অ্যাট্রোসিটিস বলছিলাম, এই যে নানা ধরনের হিংসা, নানা ধরনের অপরাধ, মানবিকতার বিরুদ্ধে অপরাধ, যেগুলোকে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বলা হয়, কতগুলো ফিগার দেখো এখানে দেওয়া আছে। দ্য গভর্নমেন্টস হ্যাভ মার্ডার্ড অ্যাট লিস্ট 169,202,000 persons in the 16th century. 16 crores 92 lakhs 2,000 people were murdered by different governments all over the world in 20th century. বিংশ শতাব্দীতে এই বিপুল পরিমাণের মানুষকে শুধু রাষ্ট্র সমর্থিত হিংসাতে তারা কি করেছেন, প্রাণ হারিয়েছে। Now 45 crores political murders occurred between 1945 to early 90s. 1945 থেকে 1990 এর দশকের মধ্যে 45 কোটি রাজনৈতিক হত্যা হয়েছে, পলিটিক্যাল মার্ডার্স where state or maybe the police or maybe the other agencies of the states that are involved. Murders where states have a role to play. Murders done beyond law. আইন বহির্ভূত হত্যা এখানে হয়েছে। কাম্বোডিয়াতে পলপট শাসনকালে 2.2 মিলিয়ন পিপলকে হত্যা করেছিল কাম্বোডিয়া সরকার সেই সময়।
9,000 people disappeared under the military government in Argentina early 1970s. In the decade of 1970s, the first half of the decade of 1970s, Argentina was having a military government. একটা সামরিক শাসন ব্যবস্থা আর্জেন্টিনাতে চলছিল. At that point of time, whoever opposed that government, those people just vanished, they disappeared, they were killed. Like this, 9,000 people were killed by the military government in Argentina. After that, you can find 250,000 people were killed in Uganda between 1972 to 78, just 6 years. So many people were killed in Uganda. After that also you can see so many people killed in government directed genocide in Rwanda, Africa, Rwanda in 1994. You can see the figure, such a huge amount of people, they have been killed in government directed genocide in Rwanda in 1994. Apart from these countries which we have mentioned, like Rwanda, like Argentina, like Cambodia, etc., we also find in this list Iraq, Sudan, France, USA, China, Myanmar, Sri Lanka, and maybe many other states also. সুতরাং বহু রাষ্ট্রেই কিন্তু এই জিনিস দেখা যায় যে রাষ্ট্র সমর্থিত হত্যা, রাষ্ট্র সমর্থিত মানুষজন নিরুদ্দেশ হয়ে যাচ্ছে, তারপর তাদেরকে মেরে ফেলা হয়েছে, which are very gross violation of human rights, মানবাধিকারের ভীষণভাবে লঙ্ঘন কিন্তু আমরা পৃথিবীর বিভিন্ন জায়গাতে দেখেছি। এর সাথে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় বা তার আগে নাৎসি রেজিমের করা যে হত্যা তোমরা জানো, যে যেখানে ইহুদিদের ইনডিসক্রিমিনেটলি দে ওয়্যার কিল্ড, সেই জিনিস তো আছেই দ্য হিস্ট্রি। Now, who defined human rights and when? Who defined human rights? Human rights জিনিসটি কি, সেটা কি জাস্ট 20th সেঞ্চুরিতেই এসেছে, না তার আগেও ছিল? To know that, we will go through the idea of evolution of human rights. Human rights এর ধারণা কিভাবে বিবর্তিত হয়েছে, মানুষ হিসেবে আমরা কোনো অধিকার আদৌ পাই কিনা, রাষ্ট্র আমাকে সেই অধিকার থেকে বঞ্চিত করতে পারে কিনা, সেই জায়গাগুলো জানবো আমরা। মানবাধিকারের ধারণা কি একেবারেই বিংশ শতাব্দীর, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ডেভেলপ করেছে, না এটা কোনো না কোনো ফর্মে আগেও ছিল, সেটাও আনবো। Human rights, there may be human rights, but it has no relevance or it has no importance until and unless it is codified by law. আইন দ্বারা যতক্ষণ না মানবাধিকার সংরক্ষিত হচ্ছে প্রপারলি, ততক্ষণ অবধি কিন্তু আমরা বলতে পারি না যে হিউম্যান রাইটস we may be entitled for getting human rights, but we are getting human rights that we can say only when we will have adequate laws to do that. The first initiative to codify human rights into a form of law was done in 1948, December 10th, and when the United Nations General Assembly, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা 1948 সালের 10ই ডিসেম্বর, they adopted a declaration which was called the Universal Declaration of Human Rights, and in short which is called the UDHR, the Universal Declaration of Human Rights, মানবাধিকার সংক্রান্ত সার্বজনীন ঘোষণা। মানবাধিকারে 1948 এর পরে মানবাধিকারের যে বেসিক ধারণা, যে মৌলিক ধারণা, সেটা কিন্তু অনেকটা এই 1948 এর UDHR কে বেস করেই কিন্তু কি হয়েছে, গড়ে উঠেছে। So UDHR can be considered as a document which became the basis of the idea of human rights. মানবাধিকারের ধারণার মৌলিক ভিত্তি কিন্তু হয়ে যায় এই মানবাধিকার সংক্রান্ত সার্বজনীন ঘোষণা। এরপরে বিভিন্ন সময় নানা রকমের ছোট ছোট চুক্তি, আন্তর্জাতিক মানের ছোট ছোট এগ্রিমেন্ট, কনভেনশনস, দে ওয়ার সাইন্ড, দে ওয়ার কন্ডাক্টেড বাই ডিফারেন্ট স্টেটস টু স্ট্রেংথেন অ্যান্ড এক্সটেন্ড দ্য আইডিয়া অফ হিউম্যান রাইটস। ইউডিএইচআর একটা স্ট্রাকচার দেয় হিউম্যান রাইটসের, স্ট্রাকচার মানে একটা কাঠামো করে দেয়, কিছু অধিকারের লিস্ট করে দেয়। ইউ ক্যান ফাইন্ড দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইজিলি ইন গুগল। You can just give a search in the name of UDHR and you will find the entire document of UDHR. Universal Declaration of Human Rights is a document which has 30 articles in that. In 30 articles you will find a statement of different basic human rights that we enjoy as being human, and even the state or the government do not have the power to violate those rights so far as citizens are concerned. নাগরিকদের সকলে এই অধিকার কি করে এরা উপভোগ করি আমরা based on this UDHR. Now after the Universal Declaration of Human Rights আরো অনেক গুরুত্বপূর্ণ চুক্তি পৃথিবীতে হয়েছে
টু স্ট্রেংথেন, যেটা বললাম, আরও শক্তিশালী করার জন্য মানবাধিকারের ধারণা। আমরা দেখি সেগুলো কি কি, ছোট ছোট করে দেখি। 1948, the same year in which UDHR was passed, there was another convention, আরেকটি চুক্তি সেখানে হয়েছিল, which was called Convention on Prevention and Punishment of the Crime of Genocide. Now what is genocide? When you are killing people en mass, অনেক লোককে একসাথে যখন হত্যা করা হচ্ছে, that is called genocide. একজন দুজনকে মারলে তাকে বলে মার্ডার, আর যখন বহু লোককে একসাথে হত্যা করা হয়, that is called what? Genocide. When millions of people, thousands of people are getting killed because of something, are getting killed in a planned way, that is called genocide. পৃথিবীতে জেনোসাইডের ইতিহাস প্রচুর, অনেক রাষ্ট্রে, অনেক জায়গাতে, অনেক সময়, বিগত বহু শতক ধরে কিন্তু জেনোসাইড হয়েছে, বা গণহত্যা, বাংলায় যেটাকে বলা হয় জেনোসাইডকে আমরা বলি গণহত্যা। সো it was first in 1948 an international convention was signed to prevent and punish the crime of genocide. জেনোসাইডের ক্রাইম যদি হয়, তাকে যারা করছে, যে গোষ্ঠী করছে, যে দল করছে, যে রাষ্ট্রের সরকার করছে, যে রাষ্ট্রপ্রধান জেনোসাইডকে এন্টারটেইন করছে, তাকে পানিশ করার জন্য এবং জেনোসাইডকে প্রিভেন্ট করার জন্য অনেক রাষ্ট্ররা মিলে একটা চুক্তিতে স্বাক্ষর করে, কনভেনশন করে, যেটাকে বলে কনভেনশন অন প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অফ দ্য ক্রাইম অফ জেনোসাইড। In 1966, an international covenant, একটা চুক্তি হয়, which was called International Covenant on Civil and Political Rights, পৌর ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক সনদ, in 1966. Now if you have a question that what is this International Covenant on Civil and Political Rights, so it was just a document or a statement of civil and political rights as human rights. It was an extension of the UDHR, Universal Declaration of Human Rights এর মধ্যে থেকে কিছু বা তার মধ্যে উল্লেখ নেই এমন কিছু পৌর ও রাজনৈতিক অধিকারকে আলাদা করে রাজনৈতিক গুরুত্ব দেওয়া, দ্যাট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ দ্য ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। ইট সাপ্লিমেন্টেড দ্য ইউডিএইচআরকে আরও শক্তিশালী করার জন্যে বা ওটাকে আরও ডিটেইলিং করার জন্যে দিস ICCPR was signed, International Covenant on Civil and Political Rights. It is a document which has many civil and political rights. অনেক ধরনের পৌর ও রাজনৈতিক অধিকারকে উল্লেখ করা হয় এই ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসকে। একই বছর 1968-66, the same year, another international covenant was signed, which is called International Covenant on Economic, Social and Cultural Rights. অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত একটি আন্তর্জাতিক সনদ বা চুক্তি স্বাক্ষরিত হয় in the same year, 1966. In short form, this is called ICCESCR and the other one is called ICCCPR. So International Covenant on Economic, Social and Cultural Rights, it is also an international treaty, an agreement made between different states to strengthen and supplement the basic idea of human rights as enlisted in the UDHR. Universal Declaration of Human Rights এর যে দলিল 1948 সালে তৈরি হয়েছিল, সেটাকে আরও শক্তিশালী করার জন্য, আরও অর্থবহ করার জন্য এই দুটো চুক্তি 1966 সালে কি হয়, স্বাক্ষরিত হয়। After some years, in the decade of 1970s, 1979, এই তার মাঝে 1960s থেকে একটা এই ধরনের কি বলবো, একটা ডিমান্ড উঠতে থাকে, প্রোটেস্ট মুভমেন্ট অর্গানাইজড হতে থাকে যে হিউম্যান রাইটসের মধ্যে উইমেন্স রাইটস আর নট অ্যাডিকুয়েটলি অ্যাড্রেসড। মানবাধিকার বলা হচ্ছে 1948 থেকে বারবার করে, কিন্তু সেই মানবাধিকারের মধ্যে নারী অধিকার সেভাবে অন্তর্ভুক্ত হচ্ছে না। নারী আরও অনেক, মেয়েরা আরও অনেক রকমের সমস্যা ফেস করে সমাজের মধ্যে, যেগুলোকে আলাদা করে অ্যাড্রেস করা দরকার। উই নিড টু অ্যাড্রেস the violation of rights that women face, like female feticide, like female infanticide, like dowry torture and dowry death, like deprivation of property for women, etc., 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 domestic violence, নানা রকমের গার্হস্থ্য হিংসা, কন্যা ভ্রূণ হত্যা, শিশু কন্যা হত্যা, পণপ্রথাজনিত হত্যা, নানা ধরনের সেক্সুয়াল ভায়োলেন্স, বিভিন্ন রকমের সেক্সুয়াল ভায়োলেন্স বিভিন্ন ক্যাটাগরির অল ওভার দ্য ওয়ার্ল্ড, অনেক রকমের ভায়োলেশনস অফ উইমেন্স রাইটস হয়, which are not adequately addressed under the UDHR. So what is required? It is required to have a separate document on rights of women. Now to establish that, in the year of 1979, a convention was signed which was called Convention on Elimination of Discrimination Against Women. The objective of this convention was to ensure equality of women
or ensure gender equality. CEDAW, in short form, it is called CEDAW. So CEDAW is called an international document of women's rights, which was signed in 1979. 1981 African Charter on Human and People's Rights, or also called Bandung Charter, this was signed in 1981. This is also very important so far as একটা দাবি এই 1970s থেকে উঠতে থাকে ধীরে ধীরে, এটাকে অনেক সময় পোস্ট কলোনিয়াল আর্গুমেন্টও বলা হয়, যে হিউম্যান রাইটসের যে ধারণা 1948 থেকে চলছে সেই ধারণাটা অনেকটা ওয়েস্টার্ন নোশন, পাশ্চাত্যের ধারণা, কারণ ওটা পাশ্চাত্য থেকে অরিজিনেট করেছে। অ্যান্ড দ্যাট ডকুমেন্ট ডাজন্ট গিভ অ্যাডিকুয়েট ফোকাস অন দ্য প্রবলেম অফ আফ্রিকান পিপলস, দ্য নন ওয়েস্টার্ন সোসাইটিস, পাশ্চাত্য নয় যেসব সমাজ, ধরো আফ্রিকা স্পেসিফিক্যালি অর এশিয়া, তাদের সমস্যাগুলোর উপর সেভাবে হাইলাইট করা হচ্ছে না। অন দ্যাট আফ্রিকা থেকে একটি চার্টার সাইন্ড হয়, which is called African Charter on Human and People's Rights. After that, in 1984 there was a convention against torture, নির্যাতনের বিরুদ্ধে একটি চুক্তি আন্তর্জাতিক মানের তৈরি হয়, কনভেনশন এগেনস্ট টর্চার। এই কনভেনশন এগেনস্ট টর্চার নিয়ে তোমরা অন্য মডিউলগুলোতে এই সেম পেপারে আমরা আরও ডিটেলিংয়ে পড়বো অন দিস কনভেনশন এগেনস্ট টর্চার, যেখানে যখন রাষ্ট্র দ্বারা, পুলিশ দ্বারা, আর্মি দ্বারা কোনো ধরনের নির্যাতন হয় নাগরিকদের উপর, তখন অনেক সময় কনভেনশন এগেনস্ট টর্চারকে কিন্তু রেফার করে কি হয়, তার বিরুদ্ধে প্রতিবাদ বা আন্দোলন কিন্তু করে তোলা হয়। 1984 this was done, this convention against torture. In the same year, the convention on rights of the child, শিশু অধিকার, শিশুদের কি আদৌ কোনো অধিকার আছে, শিশুদের এই অধিকার ভায়োলেশনস হলে কি করা দরকার, কি কি অধিকার শিশুদের অধিকারের মধ্যে পড়ে, সেইগুলো নিয়ে আসে কি কনভেনশন অন রাইটস অফ দ্য child. In 1993 there was a Vienna Declaration. Vienna Declaration is also very famous so far as human rights are concerned. Vienna Declaration এ নানা ধরনের ইস্যুস উঠে আসে, যেমন ইউনিভার্সাল হিউম্যান রাইটস বলে কিছু হয় কিনা, সার্বজনীন মানবাধিকার বলে কিছু হয় কিনা, নাকি মানবাধিকারের ধারণা বিভিন্ন রাষ্ট্রের ক্ষেত্রে, বিভিন্ন জাতির ক্ষেত্রে আলাদা আলাদা রকম হবে। অল দিস কোয়েশ্চেন্স অফ কালচারাল রেলেভেন্স, দ্য ডিবেট অন ইউনিভার্সালিটি, দিস ওয়ার রেজড ইন দ্য ভিয়েনা ডিক্লারেশন। এইগুলো খুব মানে এগ্রিমেন্ট সো ফার অ্যাজ আইডিয়া অফ হিউম্যান রাইটস আর কনসার্ন। এগুলো ছাড়াও নানা রকমের আরও এগ্রিমেন্টস আছে, এর আগেরও অনেক ধরনের এগ্রিমেন্টকে আমরা কি করতে পারি, আমরা অনেক ধরনের ইস্যু লিগাল ডকুমেন্টকে আমরা কোট করতে পারি, সে 1215 সালের ম্যাগনা কার্টা থেকে নিয়ে আরও অনেক রকমের ডকুমেন্টসকে কি করা যায়, আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে, এগুলোকেও অনেক সময় হিউম্যান রাইটসের দলিল হিসেবে করা হয়, সাইট করা হয়। তা আমি সিলেবাসের সাথে প্রাসঙ্গিকতা রেখে তোমাদের এই কটা ডকুমেন্টসের কথা আমি কি করলাম, আমি এটা আনলাম। এটা ছাড়া আরও 2-3টে আরও আছে, কনভেনশন অন দ্য রাইটস অফ পার্সনস উইথ ডিসেবিলিটিস, যারা শারীরিকভাবে সক্ষম নন, ফিজিক্যালি চ্যালেঞ্জ যেসব পিপল, তাদের জন্যেও একটি চুক্তি হয়, তাদের অধিকারের জন্য 2006 সালে। এছাড়া তেহরান ডিক্লারেশন আছে, ভিয়েনা ডিক্লারেশন আগেই আমরা বলেছি, সরি, এগুলো সবই কিন্তু সে সময়টা কি হয়, সে সময়টায় তৈরি হয় বা চলতে থাকে। আচ্ছা, হিউম্যান রাইটসের এই লিগাল জায়গাটার পরে আমরা পলিটিক্যাল থিওরিতে রাইটস এবং হিউম্যান রাইটস ঠিক কীভাবে আছে সেই জায়গাটা একটু আমাদের আলোচনা করা দরকার, টু হ্যাভ আ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইস্যু অফ হিউম্যান রাইটস। না, অধিকারের ধারণাকে রাইটস ইজ অলওয়েজ কল্ড আ কন্টেস্টেড কনসেপ্ট ইন পলিটিক্যাল থিওরি। রাইটস বলতে কি, কোন রাইটস বেশি ইম্পর্টেন্ট, সিভিল না পলিটিক্যাল, ইকোনমিক না সোশ্যাল, কালচারাল, ইন্ডিভিজুয়াল না কালেকটিভ, রাইটস অফ হুম, whether can there be universal rights or rights should be culturally specific, এরকম নানা ধরনের ডিবেটস আছে রিগার্ডিং রাইটস। সো রাইটস ইজ অলওয়েজ কল্ড আ ভেরি ডিবেটেড অ্যান্ড কন্টেস্টেড কনসেপ্ট, rights as well as human rights. But the idea of rights, whatever may be the debate, this is an established fact that the idea of rights is very important in relationship between individual and the state. ব্যক্তি এবং রাষ্ট্র, ব্যক্তির কোন কোন ক্ষেত্রতে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে, কত দূর করতে পারে, কত দূর আর করতে পারে না, এই যে ভীষণই বিতর্কিত ধারণা, এটা কিন্তু বহু যুগ ধরে চলে আসছে এবং এর কোনো কনক্লুসিভ কি বলবো, কনক্লুসিভ কোনো এখনো অবধি কিন্তু হয়নি, মানে ঠিকভাবে কোনো সমাধান করা সম্ভব নয়, এটা বিতর্ক চলতেই থাকবে।
যারা ইন্ডিভিজুয়ালিস্টিক ট্রেন্ড, লিবারেল থিওরি, উদারনৈতিক তত্ত্বের যে ইন্ডিভিজুয়ালিস্টিক স্কুলের যারা প্রবক্তা, তারা বিশ্বাস করেন যে অনলি ইন্ডিভিজুয়ালস হ্যাভ রাইটস ওয়েদার রেকগনাইজড বাই দ্য লিগাল সিস্টেম অর নট। আইন স্বীকৃতি দিক বা না দিক, প্রতিটি ব্যক্তির অধিকার আছে, এই একটা ভিউ আছে। এবং দ্য স্টেট শুড নট ইন্টারফিয়ার ইন দ্য লিবার্টি অফ ইন্ডিভিজুয়ালস, ব্যক্তি স্বাধীনতাতে রাষ্ট্রের হস্তক্ষেপ করাটা উচিত নয়। ব্যক্তি স্বাধীনতা অনেকটা দূর অবধি কি করতে পারে, যেতে পারে। Liberals who argue for an active role of state wants a more expansive conception of rights. যারা ব্যক্তির ভূমিকা বেশি, ব্যক্তি স্বাধীনতার উপর বেশি গুরুত্ব দেয়, তারা রাষ্ট্রের কম ভূমিকা কামনা করে। এবং যারা রাষ্ট্রের সক্রিয় ভূমিকা চায়, তারা কিন্তু রাইটসের ধারণাটাকে আরো অনেক ডেপথের দিকে নিয়ে যায়। এটার সাথে সাথে আইডিয়া অফ নেগেটিভ অ্যান্ড পজিটিভ রাইটসও আছে। অনেক অধিকার আমাদের আছে যেগুলো রাষ্ট্র সক্রিয় হলে আমরা অধিকারগুলো পাই, অনেক অধিকার আছে যেগুলো একটা নেগেটিভ ফর্মে আমাদের কাছে আসে, অর্থাৎ রাষ্ট্র যদি হস্তক্ষেপ না করে সেই ক্ষেত্রে আমরা অধিকারগুলো পাই। সো দ্য আইডিয়া অফ পজিটিভ রাইটস অ্যাজ ওয়েল অ্যাজ আইডিয়া অফ নেগেটিভ রাইটস। এই হিউম্যান রাইটস বা এই রাইটসের অধিকার এসেছে কোথা থেকে? অনেক সময় বলা হয় যে মধ্যযুগে আমরা ন্যাচারাল রাইটস, এই হিউম্যান রাইটসের যে আইডিয়া, তার যে অরিজিন যে হয়, দ্য অরিজিন কামস ফ্রম দ্য আইডিয়া অফ ন্যাচারাল রাইটস। দিস আইডিয়া অফ ন্যাচারাল রাইটস which is developed during the medieval age based on the concept of natural law, প্রাকৃতিক আইন, মানে ল, নেচার ওয়ার্কস অ্যাকর্ডিং টু সার্টেন লস, প্রকৃতি বিভিন্ন আইন অনুসারে কাজ করে। প্রকৃতির নির্দিষ্ট অনেক ধরনের নিয়ম আছে, যে নিয়মগুলো অনুসারে প্রকৃতি চলে, একটি নিয়ম বহির্ভূতভাবে নেচার কিন্তু রান করে না। So there is a law in nature, and from that natural law, since we by birth are natural beings, so we are entitled to certain rights which we derive from nature. প্রকৃতির মধ্যে আমাদের জন্ম প্রাকৃতিক নিয়ম অনুসারে, সেই জন্য প্রকৃতি থেকে আমরা কিছু অধিকার পাই, যে অধিকারের ভিত্তি প্রাকৃতিক আইন, আমার রাষ্ট্রের আইন নয়। সেই অধিকারগুলোই হচ্ছে আমার প্রাকৃতিক অধিকার বা ন্যাচারাল রাইটস। The idea of natural rights originated from the concept of natural law and it became very popular during the medieval age. মধ্যযুগে এই ধারণা কিন্তু ভীষণভাবে কি ছিল, জনপ্রিয় ছিল। মডার্ন এজে, আধুনিক যুগে এসে, স্পেসিফিক্যালি from 17th century onwards, this idea of natural rights was again revived by the liberal thinkers. উদারনৈতিক চিন্তাবিদদের ধারণাতে এই প্রাকৃতিক অধিকারের ধারণা আবার কি হয়, আবার নতুন করে বিবর্তিত হয়, নতুন করে সমর্থিত হয়, নতুন করে গুরুত্ব পায়। And we must mention the name of John Locke, who supported the idea of natural rights. Natural rights এর ধারণা, যেটা based on the idea of natural law, which was very popular during the medieval age, that was again revived in the 17th century, specifically and by John Locke through his concept of natural rights. প্রাকৃতিক অধিকারের ধারণা জন লক, লিবারাল থিঙ্কার, উনি কিন্তু আবার সপ্তদশ শতাব্দীতে নিয়ে আসেন। এরপরে এই 18th সেঞ্চুরি, অষ্টাদশ শতাব্দীতে অধিকার সংক্রান্ত যত গুরুত্বপূর্ণ পলিটিক্যাল স্টেটমেন্ট হয়েছে, সেগুলো সবই কিন্তু এই ন্যাচারাল রাইটস ট্র্যাডিশনের মধ্যে রুটেড, দে আর অল রুটেড ইন দ্য ন্যাচারাল রাইটস ট্র্যাডিশন। Now how will we define human rights? আমরা human rights এর তো লিগ্যাল ডকুমেন্টগুলো দেখলাম, এবার how will we define human rights? মানবাধিকারকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? So what are actually human rights? If you are asked that what are human rights, what will be your answer? The first answer will be human rights are those rights which we are entitled to have by virtue of being human beings. I am a human being. Nature has made me a human being. Just because I am a human being, to whatever caste, whatever community, whatever race, whatever color, whatever sex, whatever language I belong to, basically I am a human being, and as because I am a human being, I am entitled to have certain rights, and those are my human rights. It doesn't matter where I live, where I stay, where I go, it doesn't matter, but wherever I stay in this world, I am entitled to have certain rights irrespective of my any other identity, and just only identity is important there, that I am a human, and those rights are human rights. Now this is the definition of human rights. Now all human beings have human rights simply because they are human beings. Why should I have a human rights? What is my logic? Just because I am a human being and nature has made me a human being, so as a natural right I owe some human rights, and the source of my human rights is the nature. The states or the government have not given me human rights, so they cannot deprive me of the human rights which are my natural rights
and which I derive from the nature, and these human rights are inalienable, indivisible and interdependent. And these three are very important characteristics of human rights. Inalienable, যাকে পৃথক করা যায় না, যা যে অবিভাজ্য এবং যা পারস্পরিকভাবে নির্ভরশীল। Inalienable, a human being and human rights, these two identities cannot be separated, they are very strongly interconnected with each other. Human rights cannot be divided, they are not indivisible. I always enjoy my human rights wherever in the world I go, whatever identity I have, if even I change my identity also, my human rights are indivisible from me, they are a part of me, because I am always, whatever my identity may be, I am always a human, and all the human rights are interdependent. Interdependent means if I deprive a human being of certain one human right, he will automatically be deprived of other human rights. প্রতিটা মানবাধিকার অন্য মানবাধিকারের সাথে যুক্ত, like right to life, right to liberty. Right to life is interdependent with right to liberty. If I deprive someone from his right to, from his or her right to life, her right to liberty will also be gone, because they are interdependent. I cannot say that I am depriving him of his liberty but his life is there, so they are interdependent. Life will lose its meaning if you don't have your liberty. So these rights are alienable, indivisible and interdependent. These are very essential features of the idea of human rights. So what the statement goes, that wherever I am born, whatever is my religion, sex, language, property, political belief etc., I am entitled to have some basic rights. যেখানেই আমি জন্মগ্রহণ করি না কেন, আমার ধর্ম, আমার জেন্ডার আইডেন্টিটি, আমার ভাষা, আমার সম্পত্তি, আমার রাজনৈতিক বিশ্বাস, রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, আমি হিউম্যান বিং, আমি মানুষ এবং আমি কিছু অধিকার, মৌলিক অধিকারের জন্য যোগ্য, and those are my human rights. So all human beings are born free and equal in dignity and rights. They are endowed with reason and conscience and should act towards one another in a spirit of brotherhood. This is the main idea of the human rights. যে সব মানুষ জন্মেছে মুক্ত হয়ে এবং সকল মানুষের সমান সম্মান এবং অধিকার আছে, তাদের যুক্তিবোধ আছে, তাদের বিবেকবোধ আছে এবং তারা একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধের বন্ধনে থাকার যোগ্য. All human beings are born free and equal in dignity and rights. Now, how will we define human rights? So, human rights are rights that are entitled to have by virtue of being human beings. I have already said earlier. Just because human beings, we have these rights which are inalienable, indivisible and interdependent, and wherever I am born, religion, sex, language, irrespective of all my status, I owe certain rights which are my human rights. So natural rights, natural law, human rights, এইভাবে জিনিসটা কি হচ্ছে আসছে এবং they are mutually connected and interdependent with each other. প্রাকৃতিক আইনের থেকে ডিরাইভড হচ্ছে প্রাকৃতিক অধিকার থেকে আসছে কি মানবাধিকার। মানবাধিকারে তিনটে প্রজন্ম আছে বলে মনে করা হয়, ফার্স্ট জেনারেশন রাইটস, সেকেন্ড জেনারেশন রাইটস এন্ড থার্ড জেনারেশন রাইটস। নাও দিস জেনারেশন অফ রাইটস আর ইজ ভেরি ইম্পর্টেন্ট as the idea of human rights are concerned. কিভাবে অধিকারের ধারণা বিবর্তিত হয়েছিল? ফার্স্ট জেনারেশন অফ রাইটস, প্রথম প্রজন্মের অধিকার বলতে মনে করা হয় সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস কে, পৌর এবং রাজনৈতিক অধিকার, দে আর দ্য ফার্স্ট জেনারেশন অফ রাইটস। সো when the idea of rights started developing, first the character of rights which started developing were the civil and political rights, পৌর এবং রাজনৈতিক অধিকার. These were the first category of rights which developed and is called the first generation of rights. The second generation of rights are the economic, social and cultural rights, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার. The second generation of rights are the economic, social or cultural rights. Right to work, কাজ করার অধিকার, right to have leave, ছুটি বা অবসর পাওয়ার অধিকার, right to have pension, অবসরকালীন ভাতা পাওয়ার অধিকার, এই যে সমস্ত রকমের অধিকারগুলো, সম কাজে সম বেতনের অধিকার, এগুলো সবই হচ্ছে ইকোনমিক রাইটস। উই হ্যাভ সোশ্যাল রাইটস, উই হ্যাভ কালচারাল রাইটস অলসো। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মীয় যে কোনো মতামত প্রকাশ করার অধিকার, ধর্মীয় যে কোনো আচার অনুষ্ঠান পালন করার অধিকার, আমার নিজের ভাষা ব্যবহার করার অধিকার, অল দিজ আর মাই কালচারাল রাইটস। সো ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস, দিস ফর্ম দ্য সেকেন্ড জেনারেশন অফ রাইটস। তো প্রথম যখন অধিকার
বা মানবাধিকারের ধারণা ডেভেলপ করে, প্রথমে এসেছিল কি সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, তারপর ধীরে ধীরে ডেভেলপ করে দ্য আইডিয়া অফ ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। থার্ড জেনারেশন অফ রাইটসে কিন্তু আসে কালেকটিভ রাইটস, যৌথ রাইটস, মানে একা ব্যক্তির অধিকার না, অনেক মানুষের অধিকার। রাইট টু হ্যাভ ক্লিন এয়ার, পরিচ্ছন্ন বাতাস পাওয়ার অধিকার, রাইট টু হ্যাভ প্রপার এনভায়রনমেন্ট, সঠিক স্বাস্থ্যকর পরিবেশ পাওয়ার অধিকার, রাইট টু ডেভেলপমেন্ট, উন্নয়নের অধিকার, কোনো একা মানুষের অধিকার না, এগুলো যৌথ সমবেত অধিকার। এই কালেকটিভ রাইটস অর সলিডারিটি রাইটস, হিউম্যান রাইটস উইচ হিউম্যান বিংস এনজয় ইন সলিডারিটি উইথ আদার হিউম্যান বিংস, দিজ আর কল্ড দ্য থার্ড জেনারেশন রাইটস। এগুলো তারপরে ডেভেলপ করে এবং এগুলোকে তৃতীয় প্রজন্মের অধিকার বলা হয়। সো প্রথম প্রজন্মের অধিকার বলতে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, রাইট টু ফ্রি স্পিচ, রাইট টু ভোট, রাইট টু কন্টেস্ট ইন ইলেকশনস, রাইট টু এক্সপ্রেস ওপিনিয়ন, রাইট টু প্রোটেস্ট, প্রতিবাদের অধিকার, বাক স্বাধীনতার অধিকার, এই সমস্ত অধিকার হলো সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, and they belong to my first generation rights. Then comes the second generation rights, which are the economic, social and cultural rights. Then come the third generation rights, which are group rights, collective rights, or solidarity rights, like right to environment, right to development, etc. These are called the third generation of rights. আচ্ছা, আমরা এই একটু ওই সেডটাকে একটুখানি ডিফাইন করে আমরা আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান রাইটস টপিকটা আস্তে করে আমরা ধীরে ধীরে শেষ করব। সেড যেটা আমরা বলছিলাম, আমি সেডটাকে একটুখানি এক্সপ্লেন করা দরকার, বিকজ সেড তোমাদের সিলেবাস বা কোয়েশ্চেন্সের সাথে ইট ইজ ভেরি রিলেটেড অ্যান্ড ইম্পর্টেন্ট অলসো। So what is CEDAW? CEDAW is the Convention on Elimination of Discrimination Against Women. It was passed by the United Nations in 1979. 1979 দশকে সালে এই জিনিসটি তৈরি পাস করে ইউনাইটেড নেশন, সম্মিলিত জাতিপুঞ্জ। এই চুক্তির মাধ্যমে মহিলারা যে বৈষম্যমূলক যে বিভিন্ন রকমের ব্যবস্থার সম্মুখীন হয় সেগুলোকে দূরীকরণের একটা প্রচেষ্টা এটার মধ্যে দিয়ে কি হয়ে গেছিল, দেখা গেছিল। তো সেডকে অনেক সময় উইমেন্স রাইটসের কোড ডকুমেন্ট বলা হয়, নারী অধিকারের আকর দলিল বলে মনে করা হয় সেডকে। আর এই সেড ডিসক্রিমিনেশনকে কিভাবে ডিফাইন করেছে, বৈষম্যকে কিভাবে সংজ্ঞায়িত করেছে সেড, হাউ হ্যাজ সেড ডিফাইন ডিসক্রিমিনেশন? অ্যাকর্ডিং টু সেড, discrimination is defined as any distinction, exclusion or restriction made on the basis of sex. আমার sexual identity basis like my being male, female or third gender, my gender identity basis আমার ডিস্টিংশন, আমাকে আলাদা করে চিহ্নিত করা, আমাকে বহির্ভূত করা, কোনো সুযোগ সুবিধাতে আমাকে দেওয়া হলো না, অথবা আমাকে আমার জীবনে নানা রকমের প্রতিবন্ধকতার সৃষ্টি করা হলো, এটাকে বলা হয় কি বৈষম্য। দিস ইজ কল্ড ডিসক্রিমিনেশন। সো হোয়াট ইজ ডিসক্রিমিনেশন অ্যাকর্ডিং টু সেড? Discrimination is any distinction, exclusion or restrictions made on the basis of sex, and this discrimination should be eliminated, and the target of the objective of CEDAW was to make the states arrangements so that they can eliminate all forms of discriminations that women face. The CEDAW urges states to take all appropriate measures, including legislations, to ensure full development and advancement of women for the purpose of guaranteeing them the exercise and enjoyment of human rights and fundamental freedoms on the basis of equality with men. Women should enjoy equality with men. There should be steps to make their development and their advancement in every state. And CEDAW makes an objective that it should urge the states so that the states or the government of the states take all necessary measures, including making certain reforms in their existing laws or passing new legislations, so that full development and advancement of women are ensured in the respective states. So CEDAW is often called a fundamental document so far as discrimination against women or women's rights are concerned. হিউম্যান রাইটসের আইডিয়াতে অনেক রকমের ডিবেট আছে। আওয়ার টপিক ইজ জাস্ট আন্ডারস্ট্যান্ডিং দ্য আইডিয়া অফ হিউম্যান রাইটস। এখানে নানা রকমের আমরা ডিবেট দেখতে পাই, ডাইভার্সিটি ডিবেট আছে, ইউনিভার্সালিটি ভার্সাস কালচারাল রেলেভেন্স ডিবেট আছে। সো দিস ডিবেটস গোজ অন। So in this presentation we will not go into the details of these debates. I have just mentioned this for the sake of your developing an idea that these debates exist. Our objective was to address the idea of human rights, or to make an attempt to examine how the idea of human rights evolved and through the centuries. And with that we will finish the presentation. Thank you.